মাত্র 6 থেকে 7টি দেশে সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। দক্ষ কর্মী পাঠাতে উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নতুন বাজারে খোঁজে পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিদেশ পাঠানোর নামে বরিশালে সক্রিয় দালাল চক্র। প্রতারণার শিকার অনেকেই সর্বশান্ত হয়ে দেশে ফিরে এসেছেন। বৈধ পথে বিদেশ পাড়ি দেওয়ার আহ্বান মন্ত্রণালয়ের। যাত্রা শুরু করল গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের পরীক্ষাগার। মান উন্নয়ন ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখার প্রত্যাশা। সব ধরনের সহায়তার আশ্বাস শিল্প মন্ত্রণালয়ের। এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে অবশেষে বন্দর নগরীতে অত্যাধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করতে যাচ্ছে ওয়াসা। স্থাপন করা হবে 9 কোটি লিটার পানির নতুন প্ল্যান্ট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের বিভিন্ন বিষয় নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপিজিএমই এর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী। রাফেজ আলম চৌধুরী, আপনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই বিষয়ে আমরা আলোচনায় ফিরবো। এর আগে সংশ্লিষ্ট কয়েকটি খবর আমরা দেখে আসবো। বাংলাদেশ থেকে 162টি দেশে জনশক্তি রপ্তানির দাবি করা হলেও গত কয়েক বছর ধরে প্রধানত 6 থেকে 7টি দেশেই সীমাবদ্ধ রয়েছে বাংলাদেশের শ্রমবাজার। এক্ষেত্রে বাজার সম্প্রসারণে আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে জনশক্তি রপ্তানিতে গতি আনতে বিভিন্ন দেশের কাজের ধরন ও চাহিদা নিরূপণে সরকার কার্যকরী উদ্যোগ নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর জাভেদ আহমেদ। প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন। সরকারি হিসেবে বর্তমানে 162টি দেশে জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ। তবে বাস্তবে প্রধানত ওমান, কাতার ও সিঙ্গাপুরের মধ্যেই আটকে আছে জনশক্তি রপ্তানি। সৌদি আরব, জর্ডান ও লেবাননে নারী কর্মী যাওয়ায় ঘুরে ফিরে 6 থেকে 7টি দেশেই সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। শ্রম রপ্তানি বিশ্লেষণে দেখা যায় 162টি দেশের মধ্যে 100টি দেশে গত 4 দশকে 100 জন কর্মীও যায়নি। এছাড়া 30 থেকে 40টি দেশে কর্মী গেছে নামমাত্র। বাংলাদেশের একসময়ের সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে 4 বছর এবং কুয়েত ও মালয়েশিয়ায় 8 বছর ধরে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। এ অবস্থায় বাজার সম্প্রসারণে বাংলাদেশের দূতাবাসগুলোর শ্রম শাখাকে তৎপর হওয়ার পাশাপাশি সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন ব্যক্তিগতের ব্যবসায়ীরা। শ্রমিক রপ্তানির বাজারটা ক্রমেই ছোট হয়ে আসছে। রিক্রেন্সি ভাইদের পক্ষ থেকে অনুরোধ হলো ওনারা যেন আমাদের এমবেসিগুলির আরো সঠিক তাগাদা দেয় বাজারগুলি সম্প্রসারণ করার জন্য। উই আর মাচ বেটার দেন বিফোর। যেমন আমরা এখন 40% স্কিল লোক পাঠাই। যে জিনিসটা মিসিং আছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনিং সেন্টার আমরা করতে পারি না, যেটা নিয়ে নাকি এখন গভর্নমেন্ট অলরেডি একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে। এদিকে নতুন বাজার সৃষ্টিতে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞদের। কোন দেশে কোন স্কিলে ওয়ার্কার দরকার, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত স্টাডি না হবে আসলে আমরা কিন্তু কোনো দেশের মার্কেটও বুঝতে পারবো না, মার্কেটকেও রিচ করতে পারবো না। গভর্নমেন্ট ফোকাস করা উচিত মেজর ডেস্টিনেশন কান্ট্রিগুলো কোনটা আছে, সেগুলোর চ্যালেঞ্জেস, সে মার্কেটের চ্যালেঞ্জেস গুলো কি কি, প্রসপেক্ট গুলো কি কি, এগুলোকে আইডেন্টিফাই করা। জনশক্তি রপ্তানি খাতের বর্তমান স্থবিরতা কাটাতে পুরনো বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করতে পরামর্শক নিয়োগের কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একটা ফার্ম নিয়োগেরও প্রক্রিয়া করছি আমরা, যে ফার্ম আপনার সারা বিশ্বে স্টাডি করবে, কোথায় কোন ধরনের সুযোগগুলো তৈরি হচ্ছে তারা স্টাডি করে আমাদের কাছে দেবে, সেভাবে আমরা জনশক্তিকে প্রিপেয়ার্ড করব। কোন ধরনের স্কিল পিপল দরকার হবে সেটা আমরা আগে ভাগে জেনে নিয়ে আমরা সেভাবে আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই ট্রেডগুলোকে অন্তর্ভুক্ত করে, যদি না থাকে নতুন করে ট্রেড সেট আপ দিয়ে আমরা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করবার একটা পরিকল্পনাও আমাদের হাতে আছে। মালয়েশিয়ার পর শিগগিরই আরো 2-1টি দেশের বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলেও আশা সরকারের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দালালের খপ্পরে পড়ে দিনের পর দিন প্রতারিত হচ্ছেন বরিশাল থেকে বিদেশগামীরা। কেউ শিকার হচ্ছেন নির্মম নির্যাতনের, খোয়াচ্ছেন টাকা, আবার থাকছেন বিদেশের কারাগারে বন্দী হয়ে। এদের মধ্যে 5 নারীকে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় দেশে ফিরে আনা হয়েছে। এ অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জেলা কর্মকর্তা বলছেন, প্রতারিত হওয়ার পরে নয়, বরং আগেই স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করা উচিত। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের রিপোর্ট।
7 বার বিক্রি করছে, অনেক অন্যায় অত্যাচার করছে, আমার খারাপ কাজও করছে। ওরা আমার অনেক মারধরও করছে, মাইরে ফিস বইরে রাখছে, কিন্তু আমি বাঁচার জন্য বহুত অনেক চেষ্টা করছি। তারপর লাস্টে আমার পড়াইয়া লাগছে সৌদি আরবের। দালালের মাধ্যমে দেশের বাইরে গিয়ে নির্যাতনের শিকার হওয়া দিনগুলোর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন 35 বছর বয়সী শিউলি বেগম। 15 দিনের মধ্যে। শুধু সেই নয়, বরিশালের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর দালালের খপ্পরে পড়ে দেশের বাইরে গিয়ে হচ্ছেন সর্বশান্ত। আমি মালয়েশিয়া গেছিলাম, আমার 26 টাকা বেতন দেওয়ার কথা ছিল, সেখানে দিত 12 টাকা 13 টাকা। তা আমি বেতনের কথা বলছি দেখে আমার নির্যাতিত করছে। নির্যাতন করে আমার আটকেও রাখছিল। আমি আসে পড়াইয়া পুলিশের হাতে ধরা খাইছি। পুলিশে আমার কিভাবে পাঠাই দিছে আমি বলতে পারি না। আমি এইটার বিচার চাই। জেলায় সবচেয়ে বেশি প্রবাসী গৌরনদী উপজেলায়। ইতোমধ্যে নির্যাতিতদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশে শ্রম অভিবাসনে আছে। এদের ভিতরে 30% নারী বহুভাবে নির্যাতনের শিকার, শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন। আর পুরুষ আছে 30% যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার। আমরা এ পর্যন্ত 5 জন নির্যাতিত নারীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রতারিত হওয়ার পরে নয়, বরং আগেই প্রশাসনের সাথে যোগাযোগ করে সঠিক উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বরিশালের যে সব বিদেশগামী মানুষ প্রতারিত হচ্ছে তারা বেশিরভাগই অশিক্ষিত, অদক্ষ ও গরিব শ্রেণীর। মূলত দালালের খপ্পরে পড়ে দালালের পরামর্শেই বিদেশ যাওয়ার বিষয়টি তারা আমাদের কাছ থেকে গোপন করে। আমরা এই সমস্যা সমাধানে এবং বিদেশগামীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। চলতি বছর 15 ডিসেম্বর পর্যন্ত বরিশাল জেলা থেকে বিদেশ গমনকারীদের সংখ্যা 10,203 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেশে যাত্রা শুরু করেছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের গুণগত মান পরীক্ষার ল্যাবরেটরি। প্রথম পর্যায়ে শুধু কার্টুনের গুণগত মান এবং পর্যায়ক্রমে অন্যান্য পণ্যের মান পরীক্ষা করা যাবে এই ল্যাবে। উদ্যোক্তারা বলছেন, পণ্যের মান উন্নয়ন ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখবে এই কার্যক্রম। আর মান সম্পূর্ণ পণ্যের উৎপাদনে সব ধরনের সহায়তার আশ্বাস দিল শিল্প মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। শিল্পের বিকাশ ও পণ্যের উৎপাদন বাড়তে থাকায় প্রয়োজনের তাগিদেই পথ চলা শুরু অ্যাক্সেসরিজ শিল্প খাতের। গেল শতকের 80 দশক থেকে এ পর্যন্ত গড়ে উঠেছে প্রায় 1400 প্রতিষ্ঠান। তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পে দরকারি কার্টন সহ প্রায় 35 রকমের আনুষঙ্গিক পণ্য, যা অভ্যন্তরীণ চাহিদার 80% পূরণ করে ধরছে রপ্তানি বাজার। তবে রপ্তানির আগে নিশ্চিত করতে হয় পণ্যের গুণগত মান। এজন্য নমুনা পাঠাতে হয় বিদেশে, কিন্তু এখন দেশেই করা যাবে মান যাচাই। ব্যবসায়িক সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে সম্প্রতি ছোট পরিসরে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে যাত্রা শুরু করেছে পণ্যের মান যাচাইয়ের পরীক্ষাগার। ধীরে ধীরে বাড়বে এই পরীক্ষাগারের পরিসর। অনেক বড় স্থাপনার প্রয়োজন, অনেকগুলো যন্ত্রপাতির আসলে প্রয়োজন হবে। তো এটা আমাদেরকে পর্যায়ক্রমে সবাই সহযোগিতা নিয়ে করতে হবে। এমন উদ্যোগের পর ব্যবসা সম্প্রসারণে আবারও সহজ শর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন সুবিধা চান ব্যবসায়ীরা। এতে করে সময়ের পাশাপাশি পয়সাও সাশ্রয় হবে। লজিস্টিক সাপোর্টের পাশাপাশি ফিনান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি দরকার। সেই সাপোর্ট একমাত্র গভর্নমেন্টই আমাদের দিতে পারে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যার মার্জিন হতে হবে অবশ্যই ইডিএফ ফান্ডের মতো, যেটা 3 থেকে 4 মধ্যে। ব্যবসায়ীদের দাবির মুখে জ্যেষ্ঠ শিল্প সচিব জানালেন, মান ধরে রেখে পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে সব ধরনের সহায়তাই করা হবে। পরবর্তী পর্যায়ে আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অন্য কোনো প্রকল্প নিলে সেটি থেকে সহায়তা করা যেতে পারে এই টেস্টিং ল্যাবরেটরির জন্য। গন্তব্য অনেক দূর, আর সেই গন্তব্যে পৌঁছাতে খুব ছোট করে হলেও ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে নতুন করে পথ চলা শুরু করলো বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্প খাত। কয়েক দশক আগে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ববাজার দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে। আর সেই পোশাক শিল্পের চাহিদা মেটাতে গড়ে ওঠা এই অ্যাক্সেসরিজ খাত যে একদিন দাপিয়ে বেড়াবে বিশ্ববাজার, সেই প্রত্যাশা অমূলক নয়, অন্তত সেই ইঙ্গিতই দেয় ছোট্ট এই ল্যাবরুম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গাজীপুর। দর্শক, আমরা এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি বিপিজিএম এর পরামর্শক ও সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরীর কাছে। রাফেজ আলম চৌধুরী, আমরা খবরটি দেখলাম, সেক্ষেত্রে একটু আমাদের বলেন যে এই বিষয়ে যেহেতু দেশের সব মানুষই জানেন না, সেক্ষেত্রে কবে নাগাদ এই অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো কিংবা প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের মাধ্যমে শুরু করেছে কাজ, এবং এর সংখ্যা এখন 2016 এসে কত দাঁড়িয়েছে একটু বলবেন? আসলে আমরা তো 80-র দশকের শেষে, মানে 89-এ আমরা ইনফর্মাল ওয়েতে আগে আমাদের যাত্রা শুরু করি। দেন 91-এ আমরা রেজিস্ট্রেশন করে আমাদের অ্যাসোসিয়েশনের পদযাত্রা। তো তখন অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ছিল আসলে 17। এখন আমাদের সেই সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1500। তো এবং এক্সপোর্ট ভলিউমও আমাদের
লাস্ট ইয়ার টার্নওভার ছিল প্রায় $6.5 বিলিয়ন মতো। তো সুতরাং এটা একটা খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং আরএমজি সেক্টরের জন্য এর কোনো বিকল্প নেই, কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ হিসাবে এই গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্পটাই প্রথমে আমাদের দেশে শুরু হয়, যেটা কিন্তু সম্পূর্ণটাই প্রায় 30 থেকে 35টা আইটেম গার্মেন্টসের বিভিন্ন ইয়ার্ন ফেব্রিক্স ছাড়া দরকার হয়। তো যেটা পুরোটাই একসময় ইম্পোর্ট হয়ে আসতো, তো যেটা এখন আমাদের এখানে আমরা মানে উৎপাদন করার ফলে যেটা হয়েছে সেটা এখন আর ইম্পোর্ট করতে হচ্ছে না। তো এবং একই সাথে সময়ও লিড টাইম গার্মেন্টসের জন্য অনেকখানি কমে গেছে। এখন সেক্ষেত্রে যে আমাদের ল্যাবরেটরি যে প্রতিষ্ঠিত হলো, সেক্ষেত্রে এখন কোন কোন ধরনের আসলে পণ্যগুলো অ্যাক্সেসরিজগুলো আমরা এখানে পরীক্ষা করতে পারবো? আসলে আপনারা খেয়াল করেছেন যে রিপোর্টটাতে এখানে মূলত করোগেটেড কার্টুন বক্স এটার টেস্টিংগুলো এখানে করা যাবে। আমাদের প্রায় 40% মেম্বার আমাদের করোগেটার্স হিসেবে এখানে আরএমজি সেক্টরে সাপ্লাই করে। এর পাশাপাশি লেদার সেক্টর, ফ্রোজেন ফুড, সিরামিক্স, অন্যান্য সেক্টরেও, এক্সপোর্ট সেক্টরেও আমাদের প্যাকেজিং যে প্রোডাক্টটা সেটা আমরা আমাদের মেম্বাররা সাপ্লাই করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের এই আইটেমটা দিয়ে আমরা শুরু করেছি, কারণ বেশিরভাগ মানে প্রায় 40% মেম্বারকে আমরা এটা দিয়ে হয়তো সাপোর্ট দিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের বার্স্টিং টেস্ট, কম্প্রেশন টেস্ট, হার্ডনেস টেস্ট, ড্রপ টেস্ট, বারকোড স্টিকার, এই ধরনের বিভিন্ন ধরনের যে প্রাথমিক বেসিক যে টেস্টগুলো একটা ফ্যাক্টরিতে কার্টুনের গুণগত মানের জন্য প্রয়োজন হয় সেটা এখানে নিরূপণ করা সম্ভব। আর আমাদের পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে আইটেমগুলো আছে 30 থেকে 35টা আইটেম, এটা আমরা করতে পারবো। কারণ আপনারা খেয়াল করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এবং শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই টেস্ট ল্যাবটা আসলে স্থাপন করতে পেরেছি। তবে টোটাল আইটেমগুলোর জন্য যে ফিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু আমরা আবার এই প্রজেক্টের আন্ডারে করেছি, যার জন্য পর্যায়ক্রমে আমরা যদি গভর্নমেন্ট থেকে এবং অন্যান্য ডোনার এজেন্সিস থেকে যদি সেই ধরনের সহযোগিতা পাই, আমার মনে হয় খুব স্বল্প সময়ে এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া সম্ভব। এখন সেক্ষেত্রে যদি আমরা বলি যে আগে তো যে অ্যাক্সেসরিজগুলো আমরা উৎপাদন করতাম দেশে, সেগুলো তো মান নিশ্চিতের জন্য বাইরেও পাঠাতে হতো, সেখান থেকে বলতো যে যদি ঠিক আছে গুণগত মান, তখন আমরা পণ্যগুলো সেখানে সরবরাহ করতে পারতাম। এখন এই ল্যাবরেটরি প্রতিষ্ঠার ফলে এখন সেই পণ্যগুলিকে আবার টেস্টিং এর জন্য কোনো জায়গায় পাঠাতে হবে না, আমরা এখান থেকে শুধু রিপোর্ট পাঠাবো, এভাবে একটু আসলে যেটা আমাদের বেসিক যে টেস্টগুলো যেগুলো হচ্ছে এখন আমরা এখানে মোটামুটি ভাবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই এই ল্যাবের ইকুইপমেন্টসগুলো প্রকিউর করা হয়েছে। তো এটা আর বাইরে পাঠানোর প্রয়োজন হবে না। আর আমাদের হয়তো সাময়িকভাবে একটা অ্যাক্রিডেশন আমাদের নিতে হবে, যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি, যার ফলে এই সার্টিফিকেটটাও ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা গ্রহণযোগ্য হবে। তো আমাদের এই ক্ষেত্রে সময় বেঁচে যাবে এবং একই সাথে আমাদের খরচও বেঁচে যাবে। কাস্টমারদের এই চাহিদার পাশাপাশি ফ্যাক্টরিগুলোর নিজস্ব গুণগত মান ঠিক রাখবার জন্য কিন্তু এটা আমাদের মেম্বারদের জন্য খুবই একটা সহযোগী ভূমিকা রাখবে, যেটা হয়তো আগে রেগুলার বেসিসে কিন্তু এই ধরনের টেস্টগুলো হয়তো আমাদের মেম্বাররা হয়তো বাইরে পাঠিয়ে করে আনতো না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেটা যেমন আমাদের আলটিমেট কাস্টমারদের জন্য, বায়ারদের জন্য সহযোগী একটা ভূমিকা রাখবে, একই সাথে আমাদের সদস্যরা যারা এখানে প্রোডাকশনে যারা আমরা ইনভলভ আর কি, তাদের জন্য এটা একটা বেশ সুবিধাজনক একটা ব্যাপার হবে আর কি। এখন সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানের প্রায় আপনি বললেন যে 1500 প্রতিষ্ঠানের মতো আছে এখন বর্তমানে, সেক্ষেত্রে 1500 কি আপনাদের রেজিস্ট্রেশন ধারে বিবিজিএম এর, না এর বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে? না, আমি যেটা এখানে মেনশন করলাম 1500, এটা কিন্তু আমাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠান, যারা আমাদের অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড মেম্বার, আমি তাদের কথা বললাম। এর বাইরেও যারা লোকাল মার্কেটের জন্য যারা কাজ করে, তারা তো আলাদাভাবে কাজ করছেই। তবে আমরা আমাদের এই ল্যাবের মাধ্যমে প্রয়োজন হলে আমরা যারা নন মেম্বার্স লোকাল প্রডিউসার্স আছে, তাদেরকেও আমরা এই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখন সেক্ষেত্রে সদস্যরা যেভাবে সুবিধাটা পাবে, এখন তারা কি সদস্য হয়ে এখানে সুবিধাটা অর্জন নিতে পারবে? স্বাভাবিকভাবেই সদস্যদের চাইতে একটু ডিফারেন্ট একটা মেকানিজমে, ডিফারেন্ট একটা উপায়ে আমরা তাদেরকে সাপোর্টটা দিব। কারণ সদস্যরা তো স্বাভাবিকভাবেই এই সুবিধাটা বেটার ওয়েতে পাওয়ারই তারা সেই যোগ্যতা রাখে। তো
তো সেই ক্ষেত্রে আমরা সেটা সেভাবেই করব। বিষয়ে আমরা যেটা পূর্ব পার্টিতে আলোচনা করেছি যে আপনারা এখন পর্যন্ত প্রায় 1500 প্রতিষ্ঠান আপনারা দাঁড় করিয়েছেন, সেক্ষেত্রে বিভিন্নভাবে আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন। এখন একটু যদি আমাকে বলেন যে এই খাতে কাজের মধ্য দিয়ে আপনারা এখন অর্থনীতিতে কত প্রবৃদ্ধি হারটা কেমন এখন একটু যদি বলেন আমাদের। আসলে আমি এরই মধ্যে কিন্তু আমি যে জিনিসটা আপনাকে জানালাম যে আমাদের $6.5 বিলিয়ন গত বছর অর্থ বছরে আমাদের রপ্তানি আয়, এবং ভিশন 21-এ আরএনইউ সেক্টরে যে $50 বিলিয়ন যে টার্গেটটা গার্মেন্টস কাজ করছে, সেখানে কিন্তু অ্যাক্সেসরিজের জন্য প্রয়োজন হবে প্রায় $10 থেকে $12 বিলিয়ন গার্মেন্টস অ্যাক্সেসরিজ। তো এই ক্ষেত্রে আমাদের শুধু গার্মেন্টস তো আমরা শুধু সাপোর্ট দিচ্ছি তা না, আমরা একই সাথে আমি যে অন্যান্য এক্সপোর্ট সেক্টরের কথা বললাম সেখানে প্যাকেজিং যে সলিউশনটা সেটা আমাদের মেম্বাররা করছে। তো অল টুগেদার আমাদের একটি টার্গেট 2021 সালে অলমোস্ট আমাদের $18 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা। যদিও এটাতে যদি সরকারি যে সাপোর্টগুলো আমাদের আসলে দরকার বিভিন্ন পর্যায়ে সেটা যদি হয়, এবং আপনি যদি খেয়াল করেন প্রায় 30 to 40% গ্রোথ কিন্তু আমাদের এই সেক্টরে প্রতি বছরই হচ্ছে, এ পর্যন্ত হয়ে আসছে সেভাবে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হিসাবে এখন আমাদের সরকারি বিভিন্ন পর্যায়ে বিবেচিত। তো সেই ক্ষেত্রটা আমরা মনে করি যে এই প্রবৃদ্ধি আসলে ধারাবাহিকতা থাকবে, এবং যদি আরো বেটার প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব যদি সেইভাবে আমরা সব রকম সাপোর্ট পাই। সেক্ষেত্রে আমরা যে আগামী দিনে যে অনেক সম্ভাবনার একটা কথা বলছেন আপনি যে এই খাতের, সেক্ষেত্রে সরকার যেহেতু 100টা অর্থনৈতিক অঞ্চল করছে নতুন, এই খাতের উন্নয়নের জন্য আলাদা কোনো শিল্পাঞ্চল কিংবা অর্থনৈতিক অঞ্চল হতে পারে? আমরা আসলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ভিলেজ এটা হিসাবে এরই মধ্যে আমরা বেসিক এবং আমাদের বিজিএমই সহ কয়েক বছর আগে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়, যদিও সেখানে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। তো পরবর্তীতে সেটা একটু স্থবির হয়ে যাওয়ার ফলে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এখন গার্মেন্টসের সাথে যে কাজ হচ্ছে সেখানেও আমাদের অ্যাক্সেসরিজের একটা পোর্শন সেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ভিলেজ হিসাবে আমরা কাজ করতে পারবো বলে আমরা বিজিএম এর সাথে সে আশ্বাসটা পেয়েছি। তো এটা অবশ্যই প্রয়োজনীয়। অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি আমাদের আলাদা যে গার্মেন্টস ভিলেজের কাজ আমরা আগে থেকেই করছি, এটা একটা প্রয়োজনীয় অংশ। কারণ এখানে দেখা যায় যদি একটা জায়গায় একটা কনসেন্ট্রেটেড ফর্মে ক্লাস্টার ফর্মে যদি ইন্ডাস্ট্রিগুলোকে রাখা যায়, যেমন কমন কিছু বিষয় থাকে যেমন ইটিপি ইস্যু ক্লাস্টার ফর্মে, তারপরে সেখানে হয়তো গ্যাস বিদ্যুৎ এগুলো যদি নিরবচ্ছিন্নভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে তো সুবিধাজনক, এবং সেটার জন্য আমরা তো চাচ্ছি। আর এর বাইরে আমরা অর্থনৈতিক অঞ্চলেও কিভাবে আমাদের সুবিধাগুলোকে অক্ষুণ্ণ রেখে সে ধরনের একটা আমাদের সেক্টরটাকে সেখানে এস্টাবলিশ করা যায়, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো স্থাপন করা যায়, সে ব্যাপারে কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় কথা হয়েছে, কথা হচ্ছে এখন। সেক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় আপনাদের কি আশ্বাস দিয়েছেন, কিংবা এরকম যেহেতু বলছে সরকার আশ্বাস দেবে, আশ্বাস দিয়েছেন তারা সহায়তা করবে, সেই সহযোগিতার মাত্রাটা এবং সহযোগিতা কেমন ভাবে আপনারা ফলপ্রসূ করতে পারে শিল্প মন্ত্রণালয়? আসলে অন্যান্য এটা একটা গতানুগতিক ব্যাপার। বিভিন্ন সময় আমরা বিভিন্ন আশ্বাস বিভিন্ন পর্যায়ে পেয়েছি, তবে যতক্ষণ না সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ তো সেটা আশ্বাসের পর্যায়ে থেকে যাচ্ছে। আশ্বাস আমরা পেয়েছি, অবশ্যই বিভিন্ন সময় আমরা যেসব সভা আলোচনা হয় সেখানেও যথেষ্টভাবে উৎসাহব্যঞ্জক আসলে আমাদের আলোচনা হয়, তবে একটু দীর্ঘায়িত হয় বিষয়গুলো। এই জায়গাটায় যদি দীর্ঘসূত্রিতাটাকে কমিয়ে আনা যায় আমার মনে হয় আমরা আরো অনেক বেশি দ্রুত গতিতে আগাতে সক্ষম হব আর কি। সেক্ষেত্রে আমরা যে সম্ভাবনার কথা বলছি, এখন যারা উদ্যোক্তা আছেন কিংবা এরকম ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন যারা স্বল্প পরিসরে কিংবা বৃহৎ পরিসরে যেটাই বলে, এখন যারা বড় পরিসরে করেছেন তাদের তো অর্থের হয়তো অনেক সময় টানা পড়েন না, কিন্তু যারা স্বল্প পরিসরে শুরু করেছেন এমন উদ্যোক্তাদের জন্য আসলে কি কি সমস্যার সম্মুখীন হন আপনারা সংগঠনের পক্ষ থেকে? আসলে আমার কাছে যেটা মনে হয় সমস্যাটা কম বেশি সকলেরই আছে, ক্ষুদ্র মাঝারি বড় সব ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কিছু কমন ব্যাপার কিন্তু প্রযোজ্য। তো এই ক্ষেত্রটায় অবশ্যই ক্ষুদ্র মাঝারিদেরকে বেশি স্ট্রাগল করতে হয় বিভিন্ন সময়। এটা ধরেন আপনার স্বল্প খরচে
আমাদের ঋণ সহায়তা সাশ্রয়ীভাবে এবং সহজভাবে, এটা একটা প্রয়োজনীয় ব্যাপার। এর বাইরেও যে ধরনের যে বিষয়গুলো, যে সুবিধাগুলো সরকার ঘোষিত আছে, হয়তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের জন্য আছে, আমাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছে, বা অন্যান্য খাতগুলোতেও, তো সেই জায়গাটায় যদি আমাদের সহজভাবে বিষয়গুলোকে দেখা যায় এবং পাওয়া যায়, তাহলে আমার মনে হয় এই যে ক্ষুদ্র মাঝারি ইন্ডাস্ট্রি, যেমন আমাদের রিলোকেশনের জন্য দরকার, সেই জায়গাগুলোতে পারমিশনগুলো সহজভাবে পাওয়া, এবং যে জায়গাটায় রিলোকেট হচ্ছে সেখানের গ্যাস নিরবিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় গ্যাস কানেকশন আমাদের হচ্ছে না, গ্যাস কানেকশন থাকলেও সেখানে প্রেশার নাই। এই যে কতগুলো অসুবিধা, এগুলো আসলে, এবং ইলেকট্রিসিটি এখনো কিছু কিছু জায়গায় কিন্তু লোডশেডিং হয়, শহরের বাইরে আর কি আমি যেটা বলছি। তো এই জায়গাগুলোকে আসলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং আমি মনে করি সেই জায়গাটা যদি প্রপারলি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে হয়তো এই অসুবিধাগুলিকে দূর করা সম্ভব হবে। রাফেজ আলম চৌধুরী, আমরা আলোচনার শেষ পর্যায়ে, আমরা এই বিষয়ে পরদিন আবারও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আপনাকে ধন্যবাদ বিস্তারিত আসার জন্য। দর্শক, কথা বলছিলাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে বিপিজিএম এর সাবেক সভাপতি, বর্তমান পরামর্শক রাফেজ আলম চৌধুরীর সাথে। চলে যাচ্ছে পরের সংবাদে। অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে পরিকল্পিত সুয়ারেজ সিস্টেম করতে যাচ্ছে ওয়াসা। এতদিন পর্যন্ত নগরীর সব ধরনের তরল বর্জ্য অপসারণে শুধুমাত্র সেপটিক ট্যাঙ্ক ভিত্তিক সুয়ারেজ সিস্টেম থাকলেও এখন হবে সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতি। এজন্য চট্টগ্রাম ওয়াসাকে 1070 কোটি টাকা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। তবে প্রথম পর্যায়ে সুয়ারেজ জরিপের কাজ শেষ করা হবে। এছাড়া 9 কোটি লিটার পানির নতুন একটি প্লান্টও স্থাপন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে অন্তত 60 লাখ লোকের বসবাস, যেখানে বহুতল ভবনের সংখ্যা 20,000-এর বেশি। সে সাথে রয়েছে শত শত শিল্প কারখানা, কিন্তু এখন পর্যন্ত পরিকল্পিত কোনো সুয়ারেজ সিস্টেম গড়ে ওঠেনি এখানে। ফলে অল্প বৃষ্টি হলে যেমন রাস্তায় পানি উঠে যাচ্ছে, তেমনি সব ময়লা আবর্জনা বিভিন্ন ড্রেন এবং খাল হয়ে মিশছে কর্ণফুলী নদীতে। এতে দূষিত হচ্ছে নগরীর পরিবেশ। চট্টগ্রাম শহরটা বেসিক্যালি সেপটিক ট্যাঙ্ক নির্ভর সিওয়ার সিস্টেম। সেখানে বাসাবাড়ির মল বা এই জাতীয় জিনিসগুলো লিঙ্কড হওয়ার জন্য কোনো সিওয়ার লাইন আমাদের নাই। সরাসরি মানুষ এগুলিকে নালার সঙ্গে লাগিয়ে দিয়েছে, যার ফলে আমাদের নালাগুলো যেরকম দূষিত হওয়ার কথা ছিল তার সাথে বেশি দূষিত হচ্ছে। এই অবস্থায় নগরীতে পরিকল্পিত সুয়ারেজ সিস্টেম বাস্তবায়নে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক। আমরা মধুরাঘাটে একটা ট্রিটমেন্ট প্ল্যান করতেছি ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে। সেটার 1070 কোটি টাকার প্রকল্প। সেখানে শহরে পাইপলাইনও আছে, প্লাস আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এই ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 9 কোটি লিটার পানি। এদিকে এই প্রকল্পের আওতায় পানি সংকটে থাকা নগরীর বাকুলিয়া, পতেঙ্গা এলাকায় পৃথক কিছু প্ল্যান্ট স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। 136 কিলোমিটার পাইপলাইন শহরের বিভিন্ন স্থানে হবে। এই প্রকল্পের আওতায় আমরা একটা মাস্টার প্ল্যান করছি পুরো সিটির জন্য, স্যানিটেশন এবং ড্রেনেজের উপর। সরকার থেকে তেমন বরাদ্দ না থাকায় পানি বিক্রির টাকার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার দেওয়া প্রকল্পের টাকায় চলতে হয় চট্টগ্রাম ওয়াসাকে। বর্তমানে জাইকার 2টি প্রকল্প চলমান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2024 সালে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। তবে পরবর্তী আরও 3 বছর স্বল্পোন্নত দেশের বিভিন্ন সুবিধা পাবে। বাণিজ্য উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আংটারের রিপোর্টে তুলে ধরা হয়েছে এমন তথ্য। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানব সম্পদ উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটারের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের তালিকায় নাম রয়েছে 48টি দেশের। দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান 2021 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারলেও বাংলাদেশের এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। সরকারের উপকল্প 2021 সালের সাথে তাল মিলিয়ে এ সময়ের মধ্যেই সব সূচক অর্জিত হলেও উন্নয়নের ধারাবাহিকতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে পরবর্তী 3 বছর। যখন আমরা স্বল্পোন্নত দেশ থেকে আপনি বের হবেন, তখন আপনি এইটা এই যে দুটো থ্রেশহোল্ড যদি আপনি মিট করেন 3টার ভিতরে, তারপরেও কিন্তু আপনাকে সাথে সাথে এটা বের করে দেওয়া হবে না। আরো 3 বছর আপনার এটা একই সাথে তারা পর্যবেক্ষণ করবেন যে আপনার যে উন্নতিটা হচ্ছে এটা সাস্টেনেবল কিনা। তাহলে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমাদের বের হওয়ার জন্য 2024 সালে বাংলাদেশ হয়তো বের হতে পারবে। এবং 2024 সালে যদি আমরা বের হই,
তাহলে আমাদের 2027 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমরা নিতে পারবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানিতে পণ্যের বহুমুখীকরণ সহ বিশ্ব পরিস্থিতির বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় করণীয় ঠিক করা জরুরি বলে মনে করে সিপিডি। প্রবৃদ্ধির সবচেয়ে ভালো উৎস হলো যে উৎপাদনশীলতা বৃদ্ধি, আর উৎপাদনশীলতা নির্ভর করে আপনার মানব সম্পদের গুণমানের উপরে। উত্তরণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই চরম বিষয় না। সুস্থ এবং টেকসই উত্তরণের জন্য দরকার হলো এক ধরনের গতিবেগ নিয়ে উত্তরণ। গতিবেগ সম্পন্ন উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন এগুলি অতীব গুরুত্বপূর্ণ। 1971 সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করে আসছে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আংটাড, যার ধারাবাহিকতায় 18তম বারের মতো স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করল আংটাড। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি প্রেমীদের জন্য বিশেষ ছাড় দিয়ে শেষ হলো 18তম ল্যাপটপ মেলা। 15 ডিসেম্বর শুরু হওয়া 3 দিন ব্যাপী মেলা চলে শনিবার পর্যন্ত। মেলায় এসে সাধ্যের মধ্যে পছন্দের ল্যাপটপ কিনতে পারায় খুশি ক্রেতারা। অপরদিকে মেলায় বেচা বিক্রি বেশ ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা। তথ্য প্রযুক্তির যুগে ল্যাপটপ অপরিহার্য প্রযুক্তি পণ্য হয়ে দাঁড়িয়েছে। আর প্রযুক্তি প্রেমীদের কথা মাথায় রেখেই প্রতি বছরের মতো এবছরও রাজধানীতে 3 দিনের ল্যাপটপ মেলার আয়োজন করে এক্সপো মেকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা প্রতিদিনই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল। দেশীয় ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের পাশাপাশি নামি দামি ব্র্যান্ডের নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এসব ব্র্যান্ডের স্টলে পণ্যের মূল্য ছাড়, কার্ড ঘষে ফ্রিজ, বাইসাইকেল, স্মার্টফোন ও এলইডি টেলিভিশন জেতারও সুযোগ ছিল। ল্যাপটপ এয়ারগুলো বেশিরভাগ সময় মার্কেটিং পারপাসে তৈরি হয়। এখানে প্রাইসে ডিসকাউন্ট থাকে, আমাদের কোম্পানির প্রচারণা হয় এবং নতুন নতুন কাস্টমার তৈরি হয়, যেগুলো আমাদের পরবর্তী বিজনেসের জন্য খুব বেশি উপকারী হয়। 3 দিনের ল্যাপটপ ফেয়ারে আমরা টার্গেট থাকে যে টোটাল মেলা থেকে 3000 3500 ল্যাপটপ প্রতি বছরই আমরা সেল করি। এবছরও আমাদের সেই টার্গেটই ছিল। প্রোডাক্ট বেজ অনুসারে যার যেরকম প্রাইস ওটার উপর ডিপেন্ড করে আমরা 1500, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছি। মেলায় অন্যান্যদের মতো শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আর সাধ্যের মধ্যে পছন্দের ল্যাপটপ কিনতে পারায় খুশি ক্রেতারা। কেন আসছো, কি করতেছো এখানে? এখানে ল্যাপটপ কিনতে এসেছি। বাইরে যখন আইটিভি বা অন্য কোনো জায়গা থেকে কিনি, কম্পিউটার শপ থেকে, সেটার তুলনায় কম্পারেটিভলি চিপার। প্রাইস তুলনামূলক কম, প্লাস স্লিম হয়েছে প্রোডাক্টগুলো, ইজি টু ক্যারি। বাইরে তো মনে করেন যে রেটটা ফিক্স থাকে ওটাতেই বিক্রি করে, এটাতে বেশ ডিসকাউন্ট দিচ্ছে। লেনোভো দেখলাম 52 ছিল, যেটা এখন 46 এ দিবে বলছে। প্রযুক্তিতে মুক্তির স্লোগান নিয়ে শনিবার রাতে শেষ হয় 18তম ল্যাপটপ মেলা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আবাসন খাতে গ্রাহক হয়রানি বন্ধে এ ব্যবসার সাথে যুক্ত সব প্রতিষ্ঠানকে রিহাবের সদস্য হওয়া বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিহাব ফেয়ার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, যেসব প্রতিষ্ঠান রিহাবের সদস্য নয় তারা কোনো অনিয়ম করলেও ব্যবস্থা নেওয়া যায় না। আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে 20,000 কোটি টাকার রিফিন্যান্সিং হাউজিং লোন প্রদান এবং এ খাতে সিঙ্গেল ডিজিট করার সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেওয়ারও দাবি জানান। 21 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী রিহাব ফেয়ার 2016 উদ্বোধন হবে। এবারে মেলায় মোট 175টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ব্যবসা করতে হলে রিহ্যাবের মেম্বার তোমাকে অবশ্যই হইতে হবে। যখন রিহ্যাব থেকে বলা হবে যে তুমি অতি দ্রুত সলভ করো, তখন করতে বাধ্য তারা। যেরকম বিজিএমএর মেম্বাররা বিজিএমএর কথা বাইরে যেতে পারে না, কারণ বিজিএমএ থেকে ইউডি না পেলে বা মেম্বার না হলে তারা ইউডি সার্টিফিকেট পায় না, আর ইউডি সার্টিফিকেট না পেলে তারা এক্সপোর্ট করতে পারে না, তারা ব্যবসা করতে পারে না। সে একইভাবে যখন সরকার এইটা বাধ্যতামূলক করবে তখন দেখবেন যে জবাবদিহিতা অনেক বেশি বেড়ে যাবে। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর সক্ষমতার বিচারে শারীরিক প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক বদলাচ্ছে ঠিকই, কিন্তু সে মোতাবেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। গতকাল রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই চিত্র তুলে ধরেন আলোচকরা। সবাই প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্ম পরিবেশ তৈরির উপর জোর দেন আইএলওর সিনিয়র স্কিল স্পেশালিস্ট কিশোর কুমার সিং ও সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলার। দেশে 1.5 কোটির বেশি প্রতিবন্ধীর মধ্যে খুবই অল্প সংখ্যক কর্মসংস্থানের সুযোগ পায় উল্লেখ করে তাদের কাজের সুযোগ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট সালাউদ্দিন কাশিম খান।
বাংলাদেশ টেরিটাওয়াল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLMEA এর 26তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংগঠনটির ঢাকা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের চেয়ারম্যান হোসেন মেহমুদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় গত বছরের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় তুরস্ক এবং মালয়েশিয়া। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বিয়াক আয়োজিত সেমিনারে একথা জানান মালয়েশিয়া ও তুর্কি প্রতিনিধিরা। সেমিনারে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারকে আরও বেশি জনসচেতনতা বৃদ্ধির প্রতি জোর দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত সময়ে ও স্বল্প খরচে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বিয়াক বিভিন্ন সময় এ বিষয়ে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করে আসছে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে অতিরিক্ত ফসল হিসেবে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সামান্য পরিচর্যা আর অল্প সার ব্যবহার করে সরিষা চাষে বেশি লাভের আশা করছেন চাষিরা। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষা চাষ ভালো হয়েছে। বাবলু আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে সর্ষে ফুল, হলুদ চাদরে ঢেকে আছে মাঠের পর মাঠ। বর্ষা মৌসুমের পর অতিরিক্ত ফসল হিসেবে কিশোরগঞ্জের নিকলি, তাড়াইল ও করিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চাষ করা হয়েছে সরিষা। ফুলে ফুলে ভরে উঠেছে সরিষা ক্ষেত। সামান্য পরিচর্যা আর সার ব্যবহারে ফসল ভালো হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে সরিষার আবাদ। পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভালো ফলনের আশা করছেন চাষিরা। ফসল ভালো হবে, এই বছর বন্ধ কিরা পড়ছে না। এটা ভাও দিতেছে সরিষা কইলে বাদ দিয়ে আমরা বুড়ো ধান করি। কয়েক বছর ধরে আমরা সরিষা করি, আগে অনেক দাম পাইছি, এখন কয়েক বছর ধরে দাম পাই না। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, অতিরিক্ত ফসল হিসেবে সরিষা আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। বাড়ি সরিষা 14 এবং বাড়ি সরিষার 15 আবাদ বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষকের একদিকে যেমন ফলন বৃদ্ধি পাবে, অন্যদিকে তার তেলের ঘাটতি মেটাতে সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার 13টি উপজেলায় 7,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভেনেজুয়েলায় 100 বলিভার নোট বাতিল ঘোষণার পর বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। দোকানপাটে হামলা চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কিছু এটিএম বুথে বৃহস্পতিবারও 100 বলিভার নোট ইস্যু করতে দেখা যায়। বাতিল করে দেয় নোট যেন অবৈধ পথে দেশের বাইরে না চলে যায়, সেজন্য কলম্বিয়া ও ব্রাজিল সংলগ্ন সীমান্ত রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। বর্তমানে 2 সেন্টের বিপরীতে পাওয়া যাচ্ছে 100 বলিভার। মুদ্রার মান কমার পাশাপাশি ভয়াবহ মূল্যস্ফীতির কবলে পড়েছে দেশটি। মূলত কালো অর্থ প্রবাহ ঠেকাতে এবং মূল্যস্ফীতিতে স্থিতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফেসবুকে ভুয়া খবর প্রচার বন্ধে নতুন ফিচার সংযোজনের কথা জানিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সহ বেশ কিছু সংবেদনশীল ইস্যুতে সম্প্রতি ভুয়া খবর ছড়ানোর অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। নতুন ফিচারটি সব সংবাদ মাধ্যম যাচাই শেষে মিথ্যা তথ্যগুলো শনাক্ত করে তা আলাদাভাবে শ্রেণীভুক্ত করতে সক্ষম। আর এবার অ্যালগরিদমে কিছু পরিবর্তন আনা হয়েছে, যা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও কার্যকর। এই পদ্ধতিতে ইউজাররা নিজেই খবরটির বিষয়ে তাদের মতামত জানাতে পারবেন। তাই জনবিভ্রান্তি এড়াতে ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে ডিএসসি 3টি সূচক, ডিএসসি এক্স, ডিএসসি এস এবং ডিএসসি 13, 3টি সূচকই কিন্তু আমরা দেখেছিলাম যে 10টা 46 মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। সেক্ষেত্রে এখন কিন্তু আমরা যেটি দেখছি যে নিম্নমুখী প্রবণতায় চলে এসেছে 3টি সূচকই। সেক্ষেত্রে নিম্নমুখী প্রবণতায় এখন ডিএসসি এক্স এর সূচক অবস্থান করছে 4,918 পয়েন্টে, ডিএসসি এস এর সূচক অবস্থান করছে 1,169 এবং ডিএসসি 13 এর সূচক দেখছি আমরা 1,802 পয়েন্টে। সেক্ষেত্রে এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে, এরকম বিক্রি হয়েছে এর পরিমাণ 31,057টি শেয়ার বিক্রি হয়েছে, যার
বাজারের মূল্য কিন্তু 175 কোটি 47 লাখ টাকা, যার বাজার মূল্য। সেক্ষেত্রে আমরা যদি বলি যে আজকে কিন্তু সপ্তাহের শুরুর দিন, সেক্ষেত্রে শুরুর দিনেই কিন্তু আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী থেকে আবার নিম্নমুখী প্রবণতায় কার্যক্রম চলছে ডিএসসির। সেক্ষেত্রে ডিএসসির এখন পর্যন্ত এরকম শেয়ারের দর বেড়েছে, ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে 61টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে কিন্তু 46টি, এছাড়া নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 124টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, এখন পর্যন্ত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের এই ছিল খবর। এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 6 থেকে 7টি দেশে সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। দক্ষ কর্মী পাঠাতে উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নতুন বাজারে খোঁজে পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিদেশ পাঠানোর নামে বরিশালে সক্রিয় দালাল চক্র, প্রতারণার শিকার অনেকেই সর্বশান্ত হয়ে দেশে ফিরে এসেছেন। বৈধ পথে বিদেশ পাড়ি দেওয়ার আহ্বান মন্ত্রণালয়ের। যাত্রা শুরু করল গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের পরীক্ষাগার। মান উন্নয়ন ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখার প্রত্যাশা। সব ধরনের সহায়তার আশ্বাস শিল্প মন্ত্রণালয়ের। এবং বিশ্বব্যাংকের অর্থায়নে অবশেষে বন্দরনগরীতে অত্যাধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা করতে যাচ্ছে ওয়াসা। স্থাপন করা হবে 9 কোটি লিটার পানির নতুন প্ল্যান্ট। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।